টাইপের আর কি। টু স্টেপ রিঅ্যাকশন মানে হচ্ছে যেমন এখানে একটা আছে কোথাও এই যে দিস ওয়ান or না not this 5 নাম্বার কি হ্যাঁ অ্যামোনিয়া ওইটা এই যে নাম্বার 6 6 নাম্বারটা 6 নাম্বার প্রবলেম যেটা সেটা হচ্ছে হ্যাঁ বলেন করতে দিছিলাম তো হ্যাঁ এই যে নাম্বার 6 96% বিশুদ্ধ এটা করছো সবাই এক্সামেও দিছি ও এক্সামে তো দিছি यस নিচের গুলো করছো কি চলো একটা ইন্টারেস্টিং প্রবলেম দিয়ে হচ্ছে শুরু করব সেটা হলো নাম্বার 8 এ কি বলছে দেখো নাম্বার 8 এ বলছে যে পটাশিয়াম ক্লোরাইড এখানে হবে 3 পটাশিয়াম ক্লোরাইডের একটা নমুনাকে 750 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পূর্ণভাবে বিয়োজিত করা হয়েছে ডিসোসিয়েশন রিঅ্যাকশন হয়েছে এইটা বিক্রিয়া যে তাপমাত্রাতেই হোক না কেন এখন হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 102.95 কিলোপাস্কাল প্রেসারে 850 ডেমি কিউব অক্সিজেন গ্যাসকে পানির উপরে সংগ্রহ করা হলো করছেন এটা ম্যাথ করি নাই মনে হয় তাহলে বলছে যে নমুনা KClO3 এর ভর নির্ণয় করো ফাইন তাহলে আমাকে অক্সিজেনের পরিমাণ দিয়ে দিয়েছে প্রেসার টেম্পারেচার ভলিউম সবকিছু দেওয়া আছে কিন্তু ওই যে পানির উপরে কথাটা বলা আছে এবং পরে আবার দেখো এখানে বলা আছে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ ভেপার প্রেসার at 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার জলীয় বাষ্পচাপ বা ভেপার প্রেসার দেওয়া আছে 2.85 তাহলে এখানে ঘটনা যেটা ঘটতেছে ঘটনা হচ্ছে এরকম যে আসলে আমরা যে অক্সিজেন গ্যাসটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়েট গ্যাস সেটার সাথে কি আছে অক্সিজেনও আছে কিন্তু কিছু জলীয় বাষ্প আছে এজন্যই বলা হয়েছে কি যে পানির উপরিতল থেকে সংগ্রহ করা হলো ঠিক আছে পানির উপরিতল থেকে সংগ্রহ করা হলো এইজন্যই বলা সো ওয়েট গ্যাস ইকুয়াল টু সব সময় কি হয় ড্রাই গ্যাস তার সাথে হচ্ছে এয়ার বা ওয়াটার অ্যাকচুয়ালি সো আমরা যদি ভেপার প্রেসার লিখতে পারি এবং এখানে প্রেসার কেন পার্শিয়াল প্রেসার পড়ছি আমরা জানি যে যদি মাল্টিপল গ্যাস একসাথে থাকে তাহলে প্রতিটা গ্যাসের জন্য যে প্রেসার সেটা যোগ করে আমরা কি পাই টোটাল প্রেসার পাই এটা তো টোটাল প্রেসার এখানে যেটা দেওয়া আছে সেটা কি টোটাল প্রেসার দ্যাট মিন্স ওয়েট গ্যাসের প্রেসার ঠিক আছে ওয়েট গ্যাসের প্রেসার সেখান থেকে শুধু অক্সিজেনের প্রেসার নিয়ে আমাদেরকে কাজ করতে হবে কারণ জলীয় বাষ্প বা ভেপার সেটা তো হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড থেকে আসে নাই আসছে কে অক্সিজেন ঠিক আছে তাহলে এই অক্সিজেনের এই যে এইটা যেটা সেটাই হচ্ছে প্রেসার অফ অক্সিজেন ড্রাই গ্যাসের প্রেসারই হচ্ছে অক্সিজেনের প্রেসার ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তো প্রথম কথা হচ্ছে যে কি হলো বলতো এখানে KClO3 এইটা বিয়োজিত হয় সাধারণত তাপ দিলেই হচ্ছে বিয়োজিত হয়ে যায় বিয়োজিত হয়ে উৎপন্ন হয় KCl এবং অক্সিজেন ব্যালেন্সিং করেন দেখি 2 দিলেই হয় এখানে সো এখানে 2 2 3 তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 3 মোল অক্সিজেন গ্যাস প্রোডিউস হয় ফ্রম 2 মোল পটাশিয়াম ক্লোরাইড এই হচ্ছে আসল কথা অক্সিজেন গ্যাস এই অক্সিজেন গ্যাসের প্রেসার কত সেটাই হচ্ছে আমাদেরকে প্রেসার টেম্পারেচার ভলিউম দিয়ে দেওয়া আছে তাহলে চলেন আমরা পাশেই করে ফেলি এখানে তোমার টেম্পারেচার দেওয়া আছে T হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস which is 310 কেলভিন প্লাস 273 করে দিলেই হয়ে যায় তারপর হলো ভলিউম দেওয়া আছে 850 dm কিউব যেহেতু আমরা PV nRT ফর্মুলা দিয়ে করব তাহলে STP তে নিয়ে যাব আর কি আমরা ঠিক আছে STP তে নিতে হলে মিটার কিউবে নিতে হবে আমরা জানি যে dm কিউব মানে লিটার এর সমান তাহলে লিটার থেকে মিটার কিউবে নেওয়ার জন্য আমাকে যাইতে হবে 850 into 10 to the power -3 দ্যাটস মিটার কিউব ঠিক আছে আচ্ছা আর এরপরে কি আছে বলেন এরপর যেটা দেওয়া আছে সেটা হলো ওয়েট গ্যাসের প্রেসার দেওয়া আছে পানির উপরিতল থেকে সংগ্রহ করা বা কালেক্টেড ফ্রম ওয়াটার সারফেস সেটার প্রেসার দেওয়া আছে 102.95 এটা ওয়েট গ্যাসের প্রেসার 102
0.95 কিলো প্যাসকেল। এখান থেকে আমরা যদি ড্রাই গ্যাসের প্রেসার বের করতে চাই বা অক্সিজেন মানে এক্স্যাক্টলি অক্সিজেনেরটা, যেটা করতে হবে আমাকে ওয়েট গ্যাস থেকে ভেপার প্রেসার যেটা সেটা মাইনাস করে দিতে হবে। এন্ড ভেপার প্রেসার মাইনাস করা মানে 102.95 মাইনাস দ্যাটস 3.85 দেওয়া আছে, এটা 3.85 দরকার হলে কোথাও একটা লিখে ফেলো যে ভেপার প্রেসার 3.85 কিলো প্যাসকেল kPa। ওকে, আচ্ছা কত আসে বলেন ভাইয়াকে? 99.1 কিলো প্যাসকেল। কিলোতে রাখলে চলবে না, আমরা নরমাল প্যাসকেলে নিয়ে যেতে চাই, তাহলে 10 টু দি পাওয়ার 3 প্যাসকেল। কারণ কি PV = 10RT ফর্মুলাতে নিব তাই। So now we know temperature, volume, pressure of oxygen, আর R যেটা মোলার গ্যাস কনস্ট্যান্ট কত বসাবো? SI এটা 8.314 জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, ফাইন। এবারে কাজ কি? কাজ হচ্ছে মোল সংখ্যা ক্যালকুলেট করা। আমরা জানি, তাহলে কি জানি বলো? PV = nRT, PV = nRT। এই P টা কোন P? অক্সিজেনের P। কতটুকু অক্সিজেন প্রডিউস হচ্ছে সেটা জানতে চাই আমরা। তাহলে অক্সিজেনের P N বের করতে চাই, PV by RT। P প্রেসার 99.1 into 10 to the power 3 times volume। ভলিউম কত? 850 into 10 to the power -3। R এর ভ্যালু 8.314 and temperature হচ্ছে 310। so mole number of oxygen পেয়ে যাব 32.68 মোল। ঠিক আছে, এখন উপরের দিকে তাকাই। এটা যখন আমরা ব্যালেন্স করে ফেলি ইকুয়েশন, তখন আমরা ইকুয়েশনটাকে বলি স্টোকিওমেট্রিক ইকুয়েশন। ঠিক আছে, তাহলে ব্যালেন্সড ইকুয়েশন। তাহলে ব্যালেন্সড ইকুয়েশন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3 মোল অক্সিজেন উৎপন্ন হয় 2 মোল পটাশিয়াম ক্লোরেট থেকে। যখন তুমি কলেজের পরীক্ষা লিখবা তখন পুরো বাংলা লিখতে হবে 3 মোল অক্সিজেন ইজ প্রোডিউসড ফ্রম 2 মোল পটাশিয়াম ক্লোরেট। ঠিক আছে, আচ্ছা তাহলে সুতরাং এত মোল উৎপন্ন হয় 32.68 মোল অক্সিজেন উৎপন্ন হয় কোথা থেকে? 2/3 টাইমস দিস 32.68 মোল থেকে 21.78 এত মোল অফ পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেটের M কত বলো তো? পটাশিয়াম 39, ক্লোরিন 35.5, অক্সিজেন হচ্ছে 16 times 3 48। কত আসে? 122.5 গ্রাম পার মোল। আর আমরা আরেকটা ফর্মুলাও জানি, মোল নাম্বার ইকুয়াল টু N = W/M। W/M, that means W = কত হবে বলো? Nm। এই যে মোল নাম্বার পাইছি তার সাথে মলিকুলার মাস আণবিক ভর দিয়ে গুণ করে দিব। ঠিক আছে, so 21.78 times that 122.5 গ্রাম কত আসে? 2668.05 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড। that is 2.668 কেজি পটাশিয়াম ক্লোরাইড। কেজিতে কেন গেলাম? এই যে এখানে ইউনিটের এখানে কেজি হবে, কিলো প্যাসকেল দেওয়া আছে, কেজি দিলেই হচ্ছে ম্যাচ করে, মোটামুটি ম্যাচ করে আর কি। ওকে, বুঝতে পেরেছি? এই তো। সো এই টাইপেরই তো কোশ্চেন সবগুলো এখানে, বাকি সবই হচ্ছে এই রিলেটেড কোশ্চেন। আচ্ছা, বিশুদ্ধতার কোশ্চেন কি আমরা সলভ করতে পেরেছি দু একটা? পার্সেন্টেজ দেওয়া থাকা অথবা পার্সেন্টেজ ক্যালকুলেট করা পারি। লেটস সি, আমরা হচ্ছে ভাইয়া বলেন কোনটা? কোশ্চেনটা পড়ো তাহলে। কোশ্চেনের মধ্যে বলা হয়েছে যে পটাশিয়াম ক্লোরেটকে
একটা নমুনা পটাশিয়াম ক্লোরাইড নিয়ে সেটাকে আমরা তাপ দিয়ে বিয়োজিত করে অক্সিজেন উৎপন্ন করলাম, অক্সিজেন গ্যাসকে পানির উপরিতল থেকে সংগ্রহ করা হলো। আচ্ছা, বাই দ্য ওয়ে, যাদের বুঝতে প্রবলেম হচ্ছে যে পানি এখানে কি করতেছে, সো তাদের জন্য একটু একটা ছবি আঁকতে হবে। সো অ্যাকচুয়ালি দ্য এক্সপেরিমেন্ট ইজ ডান লাইক দিস। একটা টেস্ট টিউব থাকে, এই টেস্ট টিউবের মধ্যে তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে কর্ক দিয়ে আটকানো, এই জায়গায় হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড গুলো থাকে, ঠিক আছে। নিচে বুনসেন বার্নার দিব, বুনসেন বার্নার দিয়ে এখানে হচ্ছে তাপ দেওয়া হয়, তাহলে তাপ দিলেই তো অক্সিজেন গ্যাস প্রডিউস হয়। ওই তাপকে মানে ওই অক্সিজেন গ্যাসকে তারপরে আমরা হচ্ছে একটা টিউব দিয়ে নিয়ে যাই পানির নিচে। এই যে পানি আসলো কোত্থেকে, এই যে পানি আসছে এখানে। তো এখান থেকে তো কি করে, যে বুদবুদ করে হচ্ছে অক্সিজেন ছুটতে থাকে। এখন এইটার উপর আবার প্লেস করা হয় হচ্ছে একটা গ্যাস টিউব, মানে যেটার মধ্যে আমরা সংগ্রহ করবো আর কি। এটা আবার পুরোটা পানি দিয়ে ভরা। সো ঘটনা যেটা ঘটে যে অক্সিজেন এখান থেকে উৎপন্ন হয়, অক্সিজেন এদিক দিয়ে এসে এখান থেকে বাবল হয়ে উপরে উঠতে থাকে, পানি আস্তে আস্তে কমে যেতে থাকে, আর উপরে হচ্ছে অক্সিজেন গুলো অক্সিজেন দিয়ে মানে ভরতে থাকে, বুঝছেন। একটা সময় কি হয় যে অক্সিজেনের প্রেসারের জন্য পানি নিচে নেমে যায়, পুরোটা অক্সিজেন দিয়ে ভরা থাকে। ওকে, কি হচ্ছে, তাপ দিতেছো, তাপ দিলে হচ্ছে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, সেটা এই গ্যাস দিয়ে সরি এই টিউব দিয়ে হচ্ছে পানির নিচে চলে যাইতেছে। তার উপরে আমরা এই টিউবের ওপেনিং এর উপরে হচ্ছে আমরা কি করে দিছি একটা গ্যাস টিউব, টেস্ট টিউব। টেস্ট টিউবের মধ্যে পানি ভরে তারপরে উল্টা করে নিয়ে ছেড়ে দিছি, টিউবের মধ্যে দিয়ে রাখছি। এই যে টিউব থেকে যখন বাবলস প্রডিউস হচ্ছে, অক্সিজেনের বাবলস, এই অক্সিজেন বাবল গুলো তো উপরে উঠবে পানি থেকে হালকা, সো উপরের দিকে উঠবে, উপরে অক্সিজেন ফিল আপ হইতে থাকে, পানিগুলো আস্তে আস্তে নিচে নেমে যেতে থাকে। যখন দেখবো যে হ্যাঁ পানি পুরোটা ভরে গেছে, মানে পানি পুরোটা নিচে নেমে গেছে, তখন হচ্ছে এটাকে তুলে হাত দিয়ে আঙুল দিয়ে ধরে বের করে নিয়ে আসা যায়। পানির নিচে নেমে গেলে কি ওই ভেপারের প্রেসারটা কখনো থাকে? হ্যাঁ, কারণ পানির ভেতর দিয়ে তো উঠে আসছে, তো তখনই পানির কিছু ভেপার হচ্ছে অক্সিজেনের সাথে মিক্স হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে কথা। যখনই আমরা দেখবো যে পানির উপরিতল থেকে সংগ্রহ করা হচ্ছে, তার মানে বুঝতে হবে যে সেটা হচ্ছে ওয়েট গ্যাস বা ভেজা গ্যাস। সেখানে দুই ধরনের গ্যাস আছে, অক্সিজেনও আছে, আবার কি আছে, জলীয় বাষ্প আছে। এবং যে প্রেসারটা দেওয়া আছে সেই প্রেসারটা তাহলে ওয়েট গ্যাসের প্রেসার, দ্যাট মিন্স আমার ড্রাই অক্সিজেন গ্যাসের প্রেসার, তার সাথে হচ্ছে আবার ভেপার বা জলীয় বাষ্প যেটা থাকবে সেটারও প্রেসার, ঠিক আছে। এই হলো কথা, বলেন। তাহলে ভর কেন ক্যালকুলেট করা হয়? আমরা তো প্রেসার ক্যালকুলেট করতেছি, প্রেসার ইজ প্রপোর্শনাল টু ভর। P is equals to nRT না, তাহলে মোল নাম্বারের সমানুপাতিক। পার্শিয়াল প্রেসার করার পরে মানে পার্শিয়াল প্রেসার তো পড়ছি, রাইট। সো পার্শিয়াল প্রেসারের কনসেপ্ট এটা, ঠিক আছে। জাস্ট যে টোটাল দুইটা গ্যাসের প্রেসারের যোগফল হবে কি টোটাল প্রেসার। বলার সময় তো তুমি টোটাল প্রেসার ক্যালকুলেট করবা, কিন্তু হিসাব করার সময় জাস্ট অক্সিজেন দিয়ে তো হিসাব করতে হবে। ওকে, এত কঠিন কিছু কি মানে, ওকে ফাইন, ঠিক আছে। চ্যাপ্টার 1 এও ছিল, তাই না, চ্যাপ্টার 1 এও ছিল এক্স্যাক্টলি পটাশিয়াম ক্লোরেটেডটাই ছিল, তবে এরকম স্টোকিওমেট্রিক হিসাব নিকাশ গুলো ছিল না আর কি। দেখো কত মোল কি কি ছিল, এটা কোন মানে এইটা হচ্ছে আমরা করে আসছি। আচ্ছা, এরপর আরেকটা প্রবলেম আমরা সলভ করে দিতে চাই। ভাইয়া বলেন। অফ হয় নাই, সমস্যা নেই। ওকে ওকে, অতিরিক্ত কোনটা যেন ডাবল ডাবল ছিল, ভেজাল কোন উপাদান H2O লোহকে অতিরিক্ত এত, আচ্ছা ঠিক আছে এটা না। ও নাম্বার 6 করেছি সবাই, নাম্বার 6 করছি, অনেকে করছি অনেকে করি নাই, কেন? আর এমটি বাবা, এমটি তো না বলি রেকর্ড হয়ে যাবে। ওকে, 7 করছে, এই যে 7 নাম্বার 7 করছে,
15 গ্রাম কস্টিক সোডাকে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে প্রমাণ অবস্থায় যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রয়োজন ওই পরিমাণ কার্বন ডাই অক্সাইড পেতে 90% W/W বিশুদ্ধ চুনা পাথর নমুনার কি পরিমাণ প্রয়োজন হবে। তাহলে বিশুদ্ধতা রিলেটেড যে প্রবলেমস গুলো, এই প্রবলেমস গুলো, এইটা আবার উল্টা। নরমালি বিশুদ্ধতা আগে দেওয়া থাকে, এখানে হচ্ছে বিশুদ্ধতা মানে বিশুদ্ধতা দিয়ে তারপরে হচ্ছে কত গ্রাম প্রয়োজন সেটা বলতেছে। তো চলেন সলভ ইট। 15 গ্রাম কস্টিক সোডাকে, চলো তাহলে 7 নম্বরের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করে আর H2O বা পানি প্রডিউস হয়। ব্যালেন্সিং করলে এখানে 2 দিতে হয়, বাকি আর তেমন কোনো ঝামেলা নাই। তাহলে যেটা দেখতেছি যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডার জন্য 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রয়োজন। ঠিক আছে, এই কার্বন ডাই অক্সাইড গ্যাস কোথা থেকে পাচ্ছি? বলছে যে এই কার্বন ডাই অক্সাইড এই যে চুনা পাথর থেকে পাইতেছি। সো হোয়াটস দ্যাট? চুনা পাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, মানে চুনা পাথরের মধ্যে যে উপাদানটা থেকে কার্বন ডাই অক্সাইড পাবো সেটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট। এইটাকে জাস্ট আমরা যদি 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি তখনই ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড প্রডিউস হয়। তাহলে আমাকে আগে ক্যালকুলেট করতে হবে যে আমার এই জায়গায় যে 15 গ্রাম কস্টিক সোডার কথা বলছে সেটার জন্য কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড লাগবে, মানে কত মোল কার্বন ডাই অক্সাইড লাগবে, অত মোল কার্বন ডাই অক্সাইড প্রডিউস করার জন্য কতটুকু ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন হবে। ঠিক আছে, এন্ড দেন আমরা বিশুদ্ধতার ব্যাপারটাতে যাব। আগে স্টোকিওমেট্রিক ম্যাথ করে তারপরে তো হচ্ছে বিশুদ্ধতায় যাব। এই যে 1 মোল 1 মোল ভর্তি পরীক্ষায় হলে আমরা এক লাইনেই লিখে দিতাম। কি লিখতাম? যে 2 মোল অ্যামোনিয়া কস্টিক সোডা ইজ ইকুইভ্যালেন্ট অফ 1 মোল ক্যালসিয়াম কার্বনেট। ডাইরেক্ট লিখতে পারতাম। কেন? কারণ 2 মোল কস্টিক সোডা 1 মোল কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে, আবার 1 মোল কার্বন ডাই অক্সাইড 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের থেকে উৎপন্ন হয়। তাহলে সম্পর্কটা কি 2:1 ডাইরেক্টলি। তো ভর্তি পরীক্ষা হলে আমরা হলো ভর্তি পরীক্ষার টাইমে এটা ডাইরেক্ট লিখে দিতে পারবো যে 2 মোল this is equivalent of 1 মোল ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, সো 40 গ্রাম ইকুয়াল টু 100 গ্রাম। তার মানে এখানে কত লিখবো, কত ছিল 15 গ্রাম, 15 গ্রাম থেকে কত। কিন্তু এখন তো ধরো বুঝতেই পারতেছো কলেজে আসলে তো বাংলা স্টাইলে করতে হবে। তাহলে কি করব? প্রথমে এটা থেকে হিসাব করব যে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন। অলরাইট, গ্রামে করতে পারি, মোলে করতে পারি, আমাদের যেটা ইচ্ছা। ঠিক আছে, গ্রামে করলেই মনে হয় ভালো। এখানে সব তো গ্রামে, এখানে যা যা আছে সব গ্রামে, आंसरও কিছু চাইছে গ্রামে। গ্রামে করলে ভালো। তাহলে 2 মোল মানে 2 into 40 that is 80 গ্রাম। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডের একটা মোলেই রাখি আমরা আপাতত। তাহলে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে reacts with 1 মোল কার্বন ডাই অক্সাইড। উইথ দিলে খুব ভালো হতো, বিক্রিয়া করে উইথ 1 মোল কার্বন ডাই অক্সাইড ভালো হতো না। এর সাথে লিখতে হবে, এত কিছু লিখতে পারবো না। ওকে, ইয়া। আর সুতরাং কতটুকু ছিল? 15 গ্রাম। তাহলে 15 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে কতটুকুর সাথে? বিক্রিয়া করে 15/80 এত মোল কার্বন ডাই অক্সাইডের সাথে কত? 0.187 মোল কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, 187 মোল কার্বন ডাই অক্সাইড। বুঝতেছি সবাই? আচ্ছা, তাহলে 80 গ্রাম থেকে 1 মোল মানে 80 গ্রাম বিক্রিয়া করে 1 মোলের সাথে 15 গ্রাম কত মোলের সাথে বিক্রিয়া করে ক্যালকুলেট করলাম। ফাইন, এত মোলের সাথে। এইবার পরের ইকুয়েশনে যাব। পরের ইকুয়েশন হচ্ছে এই যে লিখতে হবে আবার 1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে। 1 মোল ক্যালসিয়াম কার্বনেট মানে
100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট মলিকুলার মাস আণবিক ভর উৎপন্ন হয় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ঠিক আছে 1 mole carbon dioxide is produced from 100 gram calcium carbonate তাহলে এত মোল that is 0.187 mole carbon dioxide is produced from কত গুণ দিতে হবে 100 times 0.187 এত গ্রাম সবই গ্রামে ক্যালসিয়াম কার্বনেট থেকে কত আসে 18.7 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এইটা হচ্ছে এক্স্যাক্টলি বিশুদ্ধ বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ ঠিক আছে এইবার যদি তুমি মনে মনে চিন্তা করো যে কোথায় যেন পার্সেন্টেজ দেওয়া আছে একটা এই যে এখানে 90% তাহলে যে 90% W/W মানে হচ্ছে 100 গ্রাম চুনা পাথরের মধ্যে 90 গ্রাম হচ্ছে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট 100 গ্রামে উল্টা করে লিখো তাহলে 90 গ্রাম বিশুদ্ধ থাকে 100 গ্রাম চুনা পাথরের মধ্যে তাহলে এত গ্রাম বিশুদ্ধ থাকবে কত গ্রাম চুনা পাথরের মধ্যে এটা হচ্ছে হিসাব ভাগ করে দিলে হয় ঠিক আছে এই যে 99% বিশুদ্ধ তো 90% বিশুদ্ধ 90% না W/W বিশুদ্ধ চুনা পাথরের জন্য ভাইয়া ভেঙে ভেঙে করে দিচ্ছি চুনা পাথরের জন্য এটার মানে কি 99% W/W মানে হচ্ছে 90 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট ইন 100 গ্রাম চুনা পাথর ঠিক আছে তাহলে তোমার বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ ছিল 18.7 গ্রাম কি করতে হবে 100 টাইমস 18.7 ওভার 90 সো বেসিক্যালি 90% দিয়ে ভাগ করা লাগে ঠিক আছে মনে থাকবে এগুলো প্র্যাকটিস করতে করতে একটা সময় ঠিকঠাক হয়ে যাবে কত আসে आंसर 20.8 গ্রাম চুনা পাথর ঠিক আছে आंसर কি মিলেছে হ্যাঁ 833 এই হচ্ছে কথাবার্তা বলেন শীটের আর কোনো প্রবলেমে আছে শীটের প্রবলেমগুলো সলভ করে ফেলবেন আস্তে ধীরে করে এবং বইয়ের মধ্যেও দেখবা যে হাজার হাজার প্রবলেম দেওয়া আছে সেগুলোও সলভ করতে হবে আমরা একটু সামনের দিকে আগায় যাই স্টোকিওমেট্রির মধ্যে নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের খুবই পরিচিত একটা টপিক নাম হচ্ছে লিমিটিং রিএজেন্ট লিমিটিং বিক্রিয়ক চলেন ভাইয়া বলেন নাম্বার টেম্পারেচার এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে এত তাপমাত্রায় উত্তপ্ত করে প্রমাণ অবস্থার কথা বলছে তো টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে না টেম্পারেচার ডিপেন্ড করবে না মানে হচ্ছে টেম্পারেচার ধরতে হবে কত প্রমাণ অবস্থা এসটিপি তে স্ট্যান্ডার্ড যেটা ওইটাতেই বের করব ঠিক আছে দেখো টেম্পারেচার নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই তার কারণ হচ্ছে টেম্পারেচারের সাথে ভলিউম ডিপেন্ড করে মোল নাম্বার তো চেঞ্জ হয় না 750 এ তোমার যত মোল কার্বন ডাই অক্সাইড বলো যত মোল অক্সিজেন বলো যেটাই উৎপন্ন হবে মোল নাম্বার 750 এ যত এসটিপি তেও তত বাকি যে কোনো টেম্পারেচারই কি সেম তাহলে মোল নাম্বার এই যে যেগুলোতে এরকম কনফিউশন থাকবে তুমি দেখবা যে চাইছে কোনটা ঠিক আছে সো যে কোনো টেম্পারেচারই দেওয়া থাকুক না কেন সেখান থেকে মোল নাম্বারটা ক্যালকুলেট করে তারপর যেটা চাইছে ওটাতে চলে গেলেই হয়ে যায় V1/T1 না দরকার নাই তো আবারও বলি মোল নাম্বার ক্যালকুলেট করো ক্যালকুলেট দ্য মোল নাম্বার 120 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড সেটা 750 এ তো তুমি উত্তপ্ত করছো ফাইন সেটার সাথে তো এইটার কোনো সম্পর্ক নাই এই যে KClO3 আমি হচ্ছে উত্তপ্ত করলাম KCl প্লাস হচ্ছে অক্সিজেন উৎপন্ন হইলো ফাইন এই যে দেখো এইখানে যে 2 এখানে যে 3 এই 2 মোল 3 মোলের সাথে তো টেম্পারেচারের কোনো সম্পর্ক নেই তাহলে ওভাবে ক্যালকুলেট করো যে গিভেন কত ছিল
120 গ্রাম, তাহলে 120 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত মোল হয়েছে, মোলেই রাখো সেটাকে, গ্রামে যাওয়ার দরকার নাই, যে 120 গ্রাম থেকে কত মোল অক্সিজেন প্রডিউস হয়। এবার চাইছে কিসে, এসটিপি তে, PV = nRT করে দাও, ডান। বুঝছি? ওকে। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যেতে চাই। এইদিকে ও বেলুনের একটা প্রবলেম আছে, সলভ করছিল কি? হ্যাঁ হ্যাঁ 50টা বেলুন, ইয়েস করছো, কইরেন এক্সামেও ছিল, ইয়েস। তো বাসায় গিয়ে সলভ করার কথা। চলো দেখি, আমরা হচ্ছে সামনের দিকে চলে যাই। লিমিটিং রিএজেন্ট, লিমিটিং রিএজেন্টের কথা মনে আছে? বলো তো ভাইয়া একটু, লিমিটিং রিএজেন্ট কি জিনিস? দুইটা রিএজেন্ট থাকলে যেটা আগে আগে শেষ হয়। গুড। তো চলেন লিমিটিং রিএজেন্টের কয়েকটা ম্যাথ করি। এর আগে আমরা তো গ্রাম টার্ম দিয়ে করে আসছি, মোলে যখন হিসাব করব, মানে এখন আমরা সবকিছুই তো মোস্ট অফ দা টাইম মোলে হিসাব করব, মোলে ক্যালকুলেশন সহজ, গ্রামে হিসাবটা একটু ঝামেলার হলেও মোলের ক্যালকুলেশন সহজ। তো চলেন দেখা যাক লিমিটিং রিএজেন্ট বা লিমিটিং বিক্রিয়ক বা বিকারক। আচ্ছা, এক্সাম্পলে চলে যাই শুরুতেই। ধরো আমি যদি লিখি 10% W/V 100 মিলিলিটার সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার সাথে হচ্ছে 20% W/20% একটু বেশি হয়ে যায়, এটা একটু কম করে দাও, ধরো 5% W/W 50 মিলিলিটার H2SO4, এখানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, স্পেসিফিক গ্র্যাভিটি, আচ্ছা নিচে লিখি আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি 1.2। লিমিটিং বিক্রিয়ক কোনটি? লিমিটিং বিক্রিয়ক কোনটি? which one is the limiting reagent? আপেক্ষিক গুরুত্বের ইংলিশ হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, SG লেখা থাকে, স্পেসিফিক গ্র্যাভিটি SG 1.2। আচ্ছা, তো সলিউশন করার সিস্টেম কি বলো তো? কি হয়েছে তোমাদের, কানা ঘোষা কেন করা লাগে ক্লাসের মধ্যে? সো স্পেসিফিক গ্র্যাভিটি, প্রথম কথা হচ্ছে মোল নাম্বার ক্যালকুলেট করব, শেষ, ঠিক আছে? দুইটা থেকেই এন্ড করতে পারা উচিত, করেন। ও ওয়াও, ট্র্যাকার মানে কি কি? হ্যাঁ অবশ্যই। কি তোমার কি দেখতে সমস্যা হচ্ছে? এই যে জানা আপনারা কথা বললেই বাসায় হচ্ছে পাঠায় দিবেন পরে, বলেন। মোলের সাথে লিটার আয়তন গুণ করতে, মোলারিটির সাথে লিটার আয়তন গুণ করে ডাইরেক্ট মোল লেখা যাবে কলেজে। হ্যাঁ যাবে না কেন? না না লেখা যাবে, তো লেখা যাবে, তুমি মোলে মানে লিটারে নিয়ে যেতে হবে আর কি আগে, অমনি তো করা না। কিন্তু কথা হচ্ছে যে জাস্ট ডাইরেক্ট যদি লিখো যে মোল সংখ্যা ইকুয়াল টু দিস ইনটু দিস, তখন নাম্বার দিবে না, তোমাকে ওই যে ঐকিক নিয়মেই করতে হবে। হ্যাঁ এই যে এইবার তো অ্যাটলিস্ট ঐকিক নিয়মেই করতে হবে, ওই অ্যাডমিশনের টাইমে যা ইচ্ছা গিয়ে করো, কোনো সমস্যা নাই, বাট কলেজের পরীক্ষায় পার্সেন্টেজের মানে হচ্ছে ওই যে ভেঙে ভেঙে না করলে নাম্বার দিবে।
এবং এখানে কোনো টিচারের কোনো দোষ নেই, ইভেন আমাদের গুহ স্যারও হচ্ছে এমনিই করাই তো, বলে দিছে যে ঐকিক নিয়মেই করা লাগবে টাইপের। ও যে ও ঘুমায় কেন? গুড মর্নিং। আরে কেন তোমার পরীক্ষার আগের দিন রাতেই পড়া লাগবে? মন বসে না পড়ার টেবিলে। আচ্ছা ঠিক আছে, এই যে শেষ করে দিচ্ছি ভাই। দেখো 10% W/V তো, তাহলে 10% W/V মানে কি বলো? 10% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড। এটার মানে হচ্ছে 100 মিলিলিটারই তো দেওয়া আছে। ওয়াও, এটার জন্য তো এত ভুগিচুগির দরকারই নাই। এটার মানে হচ্ছে 100 মিলিলিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এই যে ঐকিক নিয়মে না করলে কিন্তু ভাই টিচাররা মার্কেটে দিবে। আছে 10 গ্রাম। শেষ। না, ফর্মুলা দিয়েও করা যাবে না। ফর্মুলা কি বলছি আমি? লিখে দিছি ফর্মুলা লেখার সময় যে এগুলো এমসিকিউর জন্য, রিটেনের জন্য না। রিটেন মানে দিস। এমন হয়তো অনেক বড় কোশ্চেন, যেমন ধরো টাইট্রেশনের যে প্রবলেমস গুলো থাকবে, অ্যাসিড বেস টাইট্রেশন করব, এটাও কাইন্ডলি লাইক অ্যাসিড বেস টাইট্রেশন টাইপের জিনিস। সো ওই তখন হচ্ছে তুমি ফর্মুলা দিয়ে জাস্ট মোল নাম্বার বের করে নাও এন্ড দেন তুমি হচ্ছে বাকিগুলো ঐকিক নিয়মে করো। কিন্তু এইটা তো তোমার এই মোল নাম্বার রিলেটেডই প্রবলেম। সো এগুলোতে হচ্ছে মানে একটু চালাকি করা লাগবে, বুঝতে হবে যে তোমাকে 3 মার্ক এর জন্য অ্যাট লিস্ট পেজ বাড়ানো, মানে এমনি বললো না, ঠিক আছে। আচ্ছা, গ্রাম থেকে একটু মোলে নিতে চাই। মোলে নেওয়া মানে 10/40 মোল। কত সেটা? 1/4 না, 0.25 মোল। আচ্ছা গেল, এটা বের করলাম। আবার এখানে 5% W/W H2SO4, এই যে ঝামেলা W/W, ঠিক আছে। W/W মানে হচ্ছে এরকম যে 100 মিলিলিটার দ্রবণে 100 গ্রাম দ্রবণে, দুঃখিত, 100 গ্রাম দ্রবণে H2SO4 আছে 5 গ্রাম, ঠিক আছে। ইফ ইউ রিমেম্বার এ কোয়েশ্চেন যেটা হচ্ছে কেআইপি কে স্পিড টাইমে ছিল, এই যে এরকম আপেক্ষিক গুরুত্ব দিয়ে, ঠিক আছে তো, তাহলে তো আগেও করছো। গ্রাম দ্রবণে সালফিউরিক অ্যাসিড ইংলিশে লিখবো কি, যে ইন 100 গ্রাম সলিউশন অ্যামাউন্ট অফ সালফিউরিক অ্যাসিড ইজ 5 গ্রাম। আচ্ছা, গ্রামে রাখলে তো হবে না, কারণ আমার এখানে দেওয়া আছে কি মিলিলিটার, ঠিক আছে। তাহলে এই গ্রাম থেকে আমরা হচ্ছে বা, আচ্ছা কি করতে পারি? ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে আমরা বলেছিলাম যে আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি হলো তোমার গ্রাম পার সিসি ইউনিটের সমান। গ্রাম পার সিসি বা গ্রাম পার সেন্টিমিটার কিউব, এই যে এভাবে করে লিখতে পারো, গ্রাম পার সেন্টিমিটার কিউব। এত এককের, এই এককের কিসের সমান? ডেনসিটির সমান। সেন্টিমিটার কিউব যেই জিনিস, ওই যে গ্রাম পার মিলিলিটার আলটিমেটলি কি একই কথা। তাহলে এই ইউনিটের সমান। তার মানে আমরা ভলিউম ক্যালকুলেট করতে পারি m/ρ এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে। দিস ইজ মাস, আর এটাকে যদি ডেনসিটি ধরি তাহলে ভলিউম আসবে, কিন্তু ভলিউম বা আয়তন যেটা আসবে সেটা কিসে আসবে? মিলিলিটারে আসবে। সো এখানে লিখবো 100 গ্রাম বাই 1.2 মিলিলিটার, অর কত মিলিলিটার আসে এটা? 100 ডিভাইড করলে 83.33 মিলিলিটার দ্রবণে সালফিউরিক অ্যাসিড আছে 5 গ্রাম। কোনো চেঞ্জই করি নাই, এই যে এটা হচ্ছে স্টেটমেন্ট। সুতরাং এবার তাহলে হিসাব করো যে 5 মিলিলিটার দ্রবণে সালফিউরিক অ্যাসিড আছে কতটুকু? 5 মিলি, সরি 50 মিলি ছিল, দুঃখিত, 50 মিলি। তাহলে 50 টাইমস 5 ওভার দিস 83.33 এত গ্রাম। কত আসে? 3 গ্রাম। গ্রাম থেকে মোলে নিয়ে যাব 3/98 মোল, 0.031 মোল। এই যে বুঝে অলরেডি ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে কোনটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে। অলরেডি লিমিটিং বিক্রিয়ক বের করা কিন্তু কোনো হিসাব নাই,
মানে তুমি যদি দেখে এখানেই যদি বুঝতে পারো যে লিমিটিং রিঅ্যাকট্যান্ট, লিখে দাও যে লিমিটিং রিঅ্যাকট্যান্ট হচ্ছে এখানে কোনটা, সালফিউরিক অ্যাসিড। কারণ কি? কারণ হচ্ছে দেখো নরমালি সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি করে ডাজন্ট ম্যাটার, বাট 2 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করে। ঠিক আছে? তাহলে এই যে এখান থেকে তো বুঝাই যাচ্ছে না যে আমার এই দিকে আগে শেষ হবে কোনটা, এটা তো 0.25 মোল, এটার সাথে বিক্রিয়া করার জন্য অ্যাট লিস্ট তাহলে এটার অর্ধেক পরিমাণ সালফিউরিক অ্যাসিড লাগবে, মানে 0.125 মোল লাগতো, কিন্তু এটা কি আছে? নাই। তাহলে সালফিউরিক অ্যাসিড কি আছে? কম আছে। আমরা বলবো যে দিস ইজ দা লিমিটিং রিঅ্যাকট্যান্ট। রেশিও দিয়ে দেখালে ভালো, ঠিক আছে? রেশিও দিয়ে দেখাতে পারো। অনেকে মনে রাখে ভাবে করে যে এইখানে তোমার মোল নাম্বারের যে রেশিও সেটা হচ্ছে এরকম করে যে সোডিয়াম হাইড্রোক্সাইড এই যে মোল নাম্বার অফ সালফিউরিক অ্যাসিড এটা কত, এটা হচ্ছে 2:1, ঠিক আছে, বা 2 ধরো। এইটারটা কত? এটারটা হচ্ছে 0.25:0.083, মানে ওটার থেকে অনেক ছোট, তার মানে লিমিটিং রিঅ্যাকট্যান্ট কে দিস। দেখে বুঝতে পারতেছো ভাই এগুলো নিয়ে আর ভুগিচুগি করে লাভ নাই, এখন তো বড় হয়ে গেছো, জাস্ট ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে কি হচ্ছে। ডান? ঠিক আছে? এই তো লিমিটিং রিঅ্যাকশন থেকেও হচ্ছে মানে এই চ্যাপ্টারে কোশ্চেন এগুলো কেন দরকার, এগুলো দরকার হচ্ছে মেইনলি এমসিকিউর জন্য, মানে এইগুলো সিকিউ তে আসার চান্স নেয়ার জিরো, ধরো 1% 2% টাইপের। এখন এমটি আছে, এমটির মধ্যে যাদের জাস্ট স্টোকিওমেট্রি পর্যন্তই আছে, বা ওই যে তোমার টাইট্রেশনের আগ পর্যন্ত হয়তো বা আছে, বা রেডক্সের আগ পর্যন্ত আছে, ওইসব ক্ষেত্রে এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাট ওভারঅল চিন্তা করলে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, এইচএসসি এর জন্য আবার হচ্ছে অন্যান্য জিনিস আছে এই চ্যাপ্টার থেকে আসার মতো, অ্যাসিড বেস টাইট্রেশন আছে, রেডক্স টাইট্রেশন আছে, সেগুলোই বেশি বেশি আসে, ঠিক আছে? আচ্ছা, সো প্র্যাকটিস করা লাগে প্রচুর ভাই, আরেকটা প্র্যাকটিস শিট দিব অন দিস থিংস, ঠিক আছে, নেক্সট ক্লাসে। আপনারা তো এখন তো পরীক্ষাই, এখন তো পড়াশোনা করবেনই না। আজকে এই পর্যন্তই থাকুন, আল্লাহ হাফেজ।